নমস্কার, ডিজিটালে জনতার দরবার নিউজ 18 বাংলায় আমি অয়ন আপনাদের জানাই স্বাগত। এর আগে জামায়াত, বিএনপি, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন একেবারে এই 6 মাসের মধ্যে ইউনূস সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমে গেছে। প্রচুর আক্রমণ করা হচ্ছে। ইউনূস সরকার, ইউনূস জমানা সরকার চালাতে পারছে না, মোহাম্মদ ইউনূস সরকার চালাতে ব্যর্থ। এবার ফোঁস করলো বাংলাদেশ সেনা। ফোঁস করলো শুধু না, সতর্ক করে দিল যে এই রকম ভাবে যদি বাংলাদেশে অরাজকতা চলে, মাৎসন্যায় চলে, তাহলে তারা সতর্ক করছেন। কি করবেন তারা বললেন না, কিন্তু সতর্ক করছেন যে পরবর্তী সময় আবার দোষ চাপাবেন না সেনাবাহিনীর ওপরে, যে সেনাবাহিনী তো সতর্ক করেনি। হ্যাঁ, এই প্রথম এইভাবে ফোঁস করলো বাংলাদেশি সেনা। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী এবং সাংবাদিক সুমন ভট্টাচার্য। দুজনের কাছেই আসবো। তবে কিভাবে ফোঁস করলো বাংলাদেশ সেনা, সেনা প্রধান কি বললেন, সেই প্রতিবেদন আগে দেখাবো, তারপরে আলোচনায় আসবো। অস্থির বাংলাদেশ, বিক্ষোভ আন্দোলন তো ছিলই, তার সঙ্গে ইউনূস জমানায় ব্যাপক হারে অপরাধ বেড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে মোহাম্মদ ইউনূসের তদারকি সরকারকে হুঁশিয়ারি দিলেন বাংলাদেশের সেনা প্রধান। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। গত বছরের জুলাইয়ে উত্তাল হয় বাংলাদেশ। অগাস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকে সে দেশে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তদারকি সরকার চলছে। ক্ষমতা দখলের পরই অনেক জেলবন্দীকে মুক্তি দেয় ইউনূস সরকার। তালিকায় মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত জঙ্গিরাও ছিল। গত অগাস্টে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার সময় অনেক অপরাধীকে জেল থেকে ছাড়িয়ে নেয় আন্দোলনকারীরা। জেলের বাইরে তারা অপরাধও শুরু করেছে। ইউনূস জমানায় বাংলাদেশে মারাত্মক হারে অপরাধ বেড়ে গিয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি মাসে বাংলাদেশে খুন হয়েছেন 294 জন। এ সময় 171টি চুরি, 71টি ডাকাতি, 105টি অপহরণ এবং 1440 নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। সেখানে আগের বছরের জানুয়ারিতে খুন হয়েছিলেন 231 জন। ডাকাতির ঘটনা ঘটে 29টি। এছাড়া 141টি চুরি, 43 অপহরণ এবং 1043 নারী নির্যাতনের ঘটনা। যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি, তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায়, তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে এই আহ্বান জানাতে চাই, আপনি শক্ত হাতে আপনার সরকারকে পরিচালিত করুন। শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন সেই দিল্লিতে, ভারতে। সেখান থেকে তিনি চক্রান্ত করছেন, পরিকল্পনা করছেন যে কি করে এই গণ অভ্যুত্থানের, এই বিজয়ের সমস্ত ফলাফলকে নস্যাৎ করে দেওয়া যায়। বাংলাদেশে হাসিনা বিরোধী আন্দোলন শুরু করে ছাত্ররা। তারপর সরকার বদল হয়। সেই আন্দোলনকারী ছাত্ররা এবার নতুন রাজনৈতিক দল গঠন করতে চলেছে। দল পরিচালনার গুরু দায়িত্ব পাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম। তিনি ইউনূস সরকারের উপদেষ্টা ছিলেন। মঙ্গলবার উপদেষ্টার পদ থেকে ইস্তফা দেন নাহিদ। নিউজ 18 বাংলা। আরে দূর, আগে আপনারা সেনা প্রধানকে সামলান, তারপরে ভারতে বসে শেখ হাসিনা কি চক্রান্ত করছেন না করছেন সেটা পরবর্তীকালে দোষারোপ করবেন। আগে সেনা প্রধানকে সামলান। সুমনদা, সেনা প্রধান এই রকম বক্তব্য রাখছেন, সতর্ক করে দিচ্ছি, যদি এরকম চলতে থাকে তাহলে বলবেন না যে আমরা সতর্ক করিনি। এর মানে কি? আমরা যাকে বাংলাদেশ বলছি সেটা একসময় পূর্ব পাকিস্তান ছিল। এবার ঐতিহাসিকভাবে পাকিস্তানে বহুবার সেনা ক্ষমতা দখল করেছে। পাকিস্তানের ক্ষেত্রে বলাই হয়, যেটা ইমরান খান অভিযোগও করেন, পাকিস্তানের বেসিক্যালি এস্টাবলিশমেন্ট বলতে যেটা বোঝায় সেটা সেনার গুপ্তচর সংস্থা ISI,
এবং আরো বিভিন্ন সেনাবাহিনী নিয়ন্ত্রিত সংস্থায়। বাংলাদেশেও, বাংলাদেশ পাকিস্তান থেকে ভেঙে বাংলাদেশ হয়েছে, বাংলাদেশেও কিন্তু সেনা শাসনের একটা লম্বা ঐতিহ্য আছে এবং সেনাবাহিনীর নেতারা, মানে আমি জিয়াউর রহমানকে সেনানেতাই বলবো, এবং তারপরে এরশাদকেও বলবো, যারা সেনাবাহিনীর প্রধান থেকে রাজনৈতিক দায়িত্বে এসছেন। ফলে ওয়াকুরুজ্জামান তিনি কি করবেন সেটা একটা লক্ষণীয় বিষয়। কিন্তু আমাদের মনে রাখতে হবে, এই যে ইউনূস ক্ষমতায় বসেছেন বা এই যে তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার তৈরি হয়েছে, তার কিন্তু কোনো আইনগত ভিত্তি নেই। সেনাপতি মানে সেনা প্রধান এবং যাকে ইউনূসরা অস্বীকার করতে চান, সেই এখনো অব্দি বাংলাদেশের সাংবিধানিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতি চুপ্পু, এরাই কিন্তু এদেরকে শপথ গ্রহণ করিয়েছে। বহুবার বাংলাদেশের তথাকথিত এই আন্দোলনের যারা মাথা, যাদেরকে আমরা জামাতপন্থী বলি, ফারাদ মাজাররা বলেছেন যে বিপ্লবী সরকার তৈরি করতে হবে, বিপ্লবী সংবিধান চাই। কিন্তু বাংলাদেশের এই সমন্বয়কদের কিন্তু সেই সাহস হয়, তারা সেনাদের সামনে রেখেই পুরোটা করেছে। এবার সেনা যে সবসময় ঠিক করেছে তা নয়। ৩২ নম্বর ধানমন্ডি যেদিনকে ভাঙচুর হচ্ছিল সেদিনকে সেনাবাহিনী নির্বাক দর্শক ছিল। কিন্তু সেনাবাহিনীর উপরও তো চাপ বাড়ছে, আর কতদিন সেনাবাহিনী এই দেশ জুড়ে অরাজকতাটা দেখবে? আমাদের মনে রাখতে হবে যে সেনাবাহিনী যদি দায়িত্ব নেয়, সেনাবাহিনীর প্রধানের বক্তব্যে আরো একটা কথা আছে যে আপনারা পুলিশ বা সেনাবাহিনীকে কনস্ট্যান্ট ডিমিনিং করবেন, তাদের ছোট করে দেখাবেন। এই যে ছোট করে দেখানো হচ্ছে, সমন্বয়কারী যে নিজেদেরকেই প্রত্যেককে একজন মানে তারা নিজেরা ফিদেল কাস্ট্রো এবং চে গুয়েভারা ভাবছেন, সেটা যে সত্যি নয়, সেটা ওয়াকারুজ্জামান খুব বিনীতভাবে স্মরণ করিয়ে দিয়েছে। আসছি, প্রচ্ছন্ন হুঁশিয়ারি, আমার যেটা মনে হলো একেবারে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিলেন সেনাপ্রধান। আমি আরো একবার বক্তব্যটা দেখাবো, আরো একবার তার সতর্ক বার্তা, তার কি বলছেন তিনি একবার দেখাবো, একবারে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দেখুন। এই দেশ এবং জাতির আমি স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। আমি বলে দিলাম, রাজাগোপাল দা এইভাবে আঙুল তুলে বলছেন, আমি বলে দিলাম, আমি সতর্ক করে দিচ্ছি। আর এরপরে বলবেন না যে সতর্ক করিনি আপনাদের। প্রচ্ছন্ন হুঁশিয়ারি। এবং আমি শুধু জানতে চাইবো একটু পিছন ফিরে, যে সেনা যদি দখল নেয় বাংলাদেশের, ভারতের সঙ্গে সম্পর্ক কিরকম ছিল এরশাদের সময়? না দেখুন, এরশাদ বা জিয়াউর রহমানের যদি প্রসঙ্গ আনেন, তারা উভয়ই কিন্তু পাকিস্তানের মিলিটারি সিস্টেমের মধ্যে দিয়ে ট্রেন্ড হয়েছিলেন। তাদের কোনো দায়বদ্ধতা একটা গণতান্ত্রিক সংবিধানের প্রতি ছিল না। এই ওয়াকুরুজ্জামান তিনি কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক শাসনে উনি ট্রেন্ড, তার আস্থা বিশ্বাস সবটাই একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তৈরি হয়েছে। এবং খুব সুন্দরভাবে একজন সেনানায়ককে এত সুন্দরভাবে বাংলাদেশে আমি বলতে শুনিনি। খুব স্বচ্ছ ভাষায় উনি বলেছেন, ভদ্রলোকের মানে প্রথম কথা বলেছেন, যে ভাষাটা হয়তো অতি শিক্ষিত ইউনূসও বলে উঠতে পারছেন না, সেটা কিন্তু উনি বলেছেন। তবে প্রশ্ন হচ্ছে যে আর্মিতে ওনার কথা কি সবাই শোনে? এটা হচ্ছে একটা দিক। আমি জানি না ওনার মানে কমপ্লিট কন্ট্রোল ওভার দ্য আর্মি আছে কি, এটা পরিষ্কার নয়। বিরাট প্রশ্ন এটা। হ্যাঁ, যখন দেখা গেল শেখ হাসিনা দেশ ছাড়ছেন, তার বাড়ি লাখো লোক ঘিরে রেখে দিয়েছে, সেনাবাহিনীর ভূমিকাটা, তাকে দেশ ছেড়ে ছাড়া করেছে ঠিক আছে, কিন্তু সেই জনতা তো যে কোনো মুহূর্তেই মারমুখী হতে পারতো, অনেক কিছু করতে পারতো। সেখানে আমরা নিয়ন্ত্রণ করতে দেখি, এটা করা যেতেই পারে। আমরা শুনেছি, যা ভিডিও এসেছে আমাদের কাছে, যে বাংলাদেশের যে চট্টগ্রাম এলাকায় সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, সেখানে সেনার লোকেরা নাকি ছিল, মানে সংখ্যালঘুদের আক্রমণ, সেখানেও থাকুক না থাকুক তাদের একটা তো দায়িত্ব ছিল। আজকে যে ভাষায় কথা বলছেন,
আপনি হট করে একদিন হুমকি দেবেন, আপনি যদি কোনোদিন দায়িত্ব নিয়ে কাজটা করে ব্যারাকে চলে যেতেন তাহলে স্যালুট পেতেন, বাহবা পেতেন, সম্মান পেতেন। কিন্তু আপনি কিছুই করে দেখালেন না, হঠাৎ একদিন বলছেন আমি করব, হ্যাঁ আমার হাতে লাইসেন্স আছে, গুলি চালাবো। তো তাতে কি হয়েছিল, তো আপনার ওকে ভাবে হুঙ্কার দিচ্ছে। এর বাইরে যে কতটা ওনার কি শক্তি আছে না আছে এখনো পরিষ্কার হচ্ছে না। ওকে, সাধারণ মানুষ তো সেটাই চাইবে যখন যারা যারা প্রশাসনে রয়েছে তারা অপারক। এই জায়গায় আইন, সামরিক বাহিনীর উচিত, সামরিক বাহিনী তো বসিয়েছে বাংলাদেশের, তো আইন মোতাবেক তো হয় না সামরিক বাহিনীকে ডাকতে হবে, সে আসবে, তার একটা প্রোটোকল আমাদের দেশে আছে। বাংলাদেশে তো সেটা নেই। শেখ হাসিনা চলে যাচ্ছে আর আর্মি তাকে উড়িয়ে নিয়ে গেল, 1 নম্বর। আবার কে ক্ষমতায় বসবে, আর্মি তাকে ঠিক করলো, কে নাম চাইলো ছাত্রদের কাছ থেকে, তাকে বসালো। শপথ গ্রহণে আমরা দেখলাম রাষ্ট্রপতির সঙ্গে শেখ ওয়াকুজ্জামান ছিলেন। আর্মি তো আইনের মোতাবেক তো কিছু ঘটছে না। এই জায়গায় দাঁড়িয়ে সামরিক বাহিনী যদি কাজের সময় কাজটা করে দেখাতো, 32 নম্বর ধানমন্ডি যখন ভেঙে চুরমার হয়ে গেল, তখন তো দেখুন ওটা তো জাতীয় ঐতিহ্য না। এটার সঙ্গে আমরা যখন বাংলাদেশে গেছি ওই বাড়ির দিকে তাকিয়ে থাকতাম, কত স্বপ্ন আমাদের কাছে ছিল, কত শ্রদ্ধা ভালোবাসা ছিল, তাই না? সেই বাড়িটা বাংলাদেশের মানুষরাই কিছু বুঝলো না এবং সেখানে কেউ রক্ষা করতে গেল না। যখন কেউ রক্ষা করতে পারছে না, আর্মি তো ব্যারাকছে, আর্মি কিন্তু নির্দেশনা দিতে পারতে, যাও ওটাকে স্টপ করো, কিন্তু কিছু করলেন না। এখন দেখা যাচ্ছে যে কক্সবাজারে যখন সেনাবাহিনীর মানে সেটা এয়ারফোর্সের এলাকাতে কিছু হাঙ্গামা তৈরি হচ্ছে, কেউ জমি দখল করছে, তারপরে বোমা মারছে, তাতে ওনার ধারণা হলো এ বুঝি এরা আর্মিকেও মানতে চাইছে না। দেখবেন তারপরেই ওনার কিন্তু এই বিবৃতিটা এসেছে। আর্মিদের উপরে আক্রমণ বা কিছু যখন ঘটেছে, যখন উনি মনে করছেন যে আর্মিকেও যখন লোকে হয়তো মানছে না বা মানবে না, তারপর থেকেই হয়তো তখনই হয়তো তার একটা উপলব্ধি হয়েছে যে সেনাবাহিনীর উপরেও আক্রমণ নেমে আসতে পারে। আমি আসছি আপনার কাছে দাদা, সুমনদার কাছে একটু যাবো। আচ্ছা, তোমরাও বলছো, তুমিও বললে যে যখন ধানমন্ডির বাড়িতে যখন আক্রমণ হয়েছে তখন তো সেনাবাহিনী কোনো হস্তক্ষেপ করেনি। সেনাবাহিনী হয়তো এই যে গণতান্ত্রিক পদ্ধতির কথা বলছেন রাজগোপাল দা বারবার করে, যে তারা হয়তো মানে ওয়েট এন্ড সি, ওয়াচ করছিল বিষয়টা। এখন হাতের বাইরে চলে যাচ্ছে, রাজনীতির লোকেরা হাতের বাইরে নিয়ে চলে যাচ্ছে দেশকে, সেই জন্যই হয়তো হস্তক্ষেপের প্রয়োজনীয়তা অনুভব করছেন। সুমনদা, দেখো অয়ন, রাজাগোপাল দা বা আমি তো দুজনেই একটা কথা বলেছি যে সেনাবাহিনী তার দায়িত্ব পালন করে। এবার কেন দায়িত্ব পালন করেনি তার অনেকগুলো কারণ হতে পারে। দেখো একটা জিনিস, মানে সবাই তো নিজের মতো করে নিজের পরিকল্পনা সাজায়। হয়তো 5th আগস্ট বা যেদিনকে ধানমন্ডির বাড়ি ভাঙা হচ্ছিল সেদিন অব্দি ওয়াকারুজ্জামান মনে করেছেন যে পপুলার সাপোর্ট, দেশবাসীর যেটা পপুলার সাপোর্ট, সেটাই সমন্বয়কদের বা ইউনূসের সরকারের পেছনে আছে। কিন্তু এখন হয়তো ওনার কাছে একটা রিডিং বা সেই রিডিংটা ক্রমশ কাছে জোরদার হচ্ছে যে পপুলার সাপোর্টটা সেনাবাহিনীর তরফে চলে আসতে পারে, এই সমন্বয়ক বা ইউনূস সরকার বা তথাকথিত বর্তমান শাসন ব্যবস্থার যারা স্টেক হোল্ডার তাদের কাছে একটা নেই। দেখো দুটো জিনিস খুব পরিষ্কার। এক হচ্ছে যে উনি দুটো কথা বলেছেন, ওনার শব্দে আরো দুটো খুব ইম্পর্টেন্ট শব্দ আছে, সেটা হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব বিপন্ন হবে, একদম ঠিক আছে। 2 নম্বর কথা হচ্ছে বাংলাদেশ ইউনাইটেড থাকবে না, ঠিক আছে। তো এই দুটো শব্দের মধ্যে দিয়ে কিন্তু উনি একটা জিনিস বোঝানোর চেষ্টা করেছেন যে এই যে সরকারের যে নিয়ন্ত্রণ বলে যেটা আমরা মনে করছি, তার সাথে একটা আর্মির ট্যাসিট সাপোর্ট আছে। আর্মির ট্যাসিট সাপোর্ট না থাকলে তো সমন্বয়রা টিকতে পারে না। তো সেই যে ট্যাসিট সাপোর্টটা, সেটা যদি সরে যায় তাহলে ইউনূস কতটা ক্ষমতাবান থাকবে, ইউনূসের কতটা প্রভাব থাকবে সেটা একটা। আর দ্বিতীয় কথা, আবার আমি যেটা বলছি যে দেখো মানে এটা তো এতদিনে সবাই পরিষ্কার যে বাংলাদেশের এই সরকারকে বসানোর পেছনে আমেরিকার ডিপ স্টেটের বা একটা সিআই এর ভূমিকা ছিল। ইউএসএইড কি তুমিও প্রোগ্রাম করেছো, কিভাবে ইউএসএইড টাকা দিয়েছে, কিভাবে তথাকথিত বিপ্লবী গান রচনা হয়েছে, সব আমরা দেখেছি। তো হতে পারে যে ওয়াকারুজ্জামানেরও, আমি ওয়াকারুজ্জামানকে সমালোচনা করছি না, পক্ষেও বলছি, ওয়াকারুজ্জামানেরও বিবেক জাগ্রত হয়েছে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে পৌঁছে যাওয়ার পর, যখন উনি জেনেছেন যে ইউনূসের পেছনে যে মূল সাপোর্ট সিস্টেমটা ছিল আমেরিকান সিস্টেম, সেটা সরে যাচ্ছে। ফলে এখন আমি একটু নিজের মতো করে কথা বলতে পারি, হতে পারে। রাইট রাইট।
কিন্তু এইখানেই এই যে সার্বভৌমত্বের কথা বলা হচ্ছে, আমরা যখন বলতে শুরু করেছিলাম, ভারতীয়রা যখন বলতে শুরু করেছে, যখন প্রচন্ড ভারত বিদ্বেষী বক্তব্য উঠে আসছে, পাকিস্তানের সঙ্গে সখ্যতা হচ্ছে, আমাদের আইএসআই পাকিস্তানের তারা গিয়ে বৈঠক করছে বাংলাদেশে গিয়ে, তখন আমরা আলোচনা করতে শুরু করেছিলাম পাকিস্তানের পূর্ব পাকিস্তান যেটা ছিল বাংলাদেশ, সেইটাই হয়ে গেল কি বাংলাদেশ পূর্ব পাকিস্তান। এখন তার প্রতিবাদও এসেছে, এই যে প্রোগ্রামগুলোতে গালাগাল এসেছে, সমস্ত কিছু এসেছে, কিন্তু এখন তো পরিষ্কার হয়ে গেল। দেখুন, হাফিজ নাইমুর রহমান, জামায়াতে ইসলামী পাকিস্তান শাখার আমির, জামায়াতে ইসলামীর মূল সদর দপ্তর পাকিস্তানের লাহোরে, সম্প্রতি একটি অনুষ্ঠিত কনফারেন্সে কি বললেন? বললেন বাংলাদেশ আপনাদের অপেক্ষায় রয়েছে। खुदा की कसम उनके पास कोई क़ियादत नहीं है कि उलमा इस किस्म के गजूर किस्म के बहादुर और शुजा उलमा बांग्लादेश आपके इंतजार में है। इंशाल्लाह वो मशरिकी पाकिस्तान और ये मगरबी पाकिस्तान था, अब वो बांग्लादेश बन गया, हम ये मगरबी पाकिस्तान, वो मशरिकी इंशाल्लाह वो मशरिकी पाकिस्तान नहीं रहेगा, एक पाकिस्तान होगा। কি স্বপ্ন দেখালেন? আরো একবার বক্তব্যটা দেখাবো, ভয়ঙ্কর বক্তব্য। ওটা পূর্ব পাকিস্তান ছিল, পরে বাংলাদেশ হয়ে যায়, ওটা আর পূর্ব পাকিস্তান থাকবে না, এক পাকিস্তান হয়ে যাবে। আরো একবার দেখুন। बांग्लादेश में बांग्लादेश के लोग इंतजार में, खुदा की कसम उनके पास कोई क़ियादत नहीं है कि उलमा इस किस्म के गजूर किस्म के बहादुर और शुजा उलमा बांग्लादेश आपके इंतजार में है। इंशाल्लाह वो मशरिकी पाकिस्तान और ये मगरबी पाकिस्तान था, अब वो बांग्लादेश बन गया, हम ये मगरबी पाकिस्तान, वो मशरिकी इंशाल्लाह वो मशरिकी पाकिस्तान नहीं रहेगा, एक पाकिस्तान होगा।